মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন। মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবী অযৌন পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করে। মানুষের যকৃতে এবং লোহিত রক্তকণিকায় ফার্স্ট অফ অল জীবনচক্রে সাইজন্ট নামক একটি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা বিদ্যমান থাকে, তাই এই ধরনের জীবনচক্রকে সাইজোগনি জীবনচক্র বলা হয়। স্পোরোজয়েট বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশাকে রক্ত শোষণের জন্য সুস্থ মানুষের যখন রক্তপান করতে যায়, দংশনকালে লালার সাথে স্পোরোজয়েট মানবদেহে প্রবেশ করে এবং সাইজোগনি শুরু করে। মানবদেহে সংগঠিত সাইজোগনিকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটি হলো হ্যাপাটিক সাইজোগনি, যাকে আমরা যকৃত সাইজোগনি বলেও থাকি। আরেকটি হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি, যাকে আমরা লোহিত রক্তকণিকা সাইজোগনিয়া বলে থাকি। তো আমরা পড়বো হ্যাপাটিক সাইজোগনি বা যকৃত সাইজোগনি। হ্যাপাটিক সাইজোগনি নিম্নলিখিত বা হ্যাপাটিক সাইজোগনিকে আমরা দুই ভাগে সংগঠিত হতে পারে। দুই ভাগে। তো একটি হলো প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি আর এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। আমি যা বলতেছি সব মনোযোগ দিয়ে শোনো। প্রথমটা হলো প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি, আর আমরা ধাপগুলো পড়বো। প্রথম ধাপ হলো স্পোরোজয়েট হলো অ্যানোফিলিস মশাকি লালা গ্রন্থিতে অবস্থিত প্লাজমোডিয়াম। আমরা যে পড়তেছি ম্যালেরিয়া পরজীবী, এই ম্যালেরিয়া পরজীবীর নাম হলো প্লাজমোডিয়াম। এই স্পোরোজয়েট এন দশা মানুষের দেহে যে সব দশা থাকবো সব এন দশা মশাকির দংশনের মাধ্যমে মানব দেহে প্রথমে প্রবেশ করে। এই স্পোরোজয়েট বাহী মশাকি মানুষের দংশন করার সময় লালা খরণ করে। এই লাইনটা আগে একটু মাথার থাকলে এ লালা অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে এবং জায়গাটিকে অবশ্য পিচ্ছিল করে। জরুরি হলো জায়গাটিকে দংশন করার পর অবশ্য পিচ্ছিল করে। আর এ লালার সাথে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। মানব দেহে প্রবেশের পর প্রায় 30 থেকে 45 মিনিটের মধ্যে স্পোরোজয়েটগুলো রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কোমোট্যাক্সিস এর কারণে যকৃতে অংশ নেয়। কেমোট্যাক্সিসটা বিস্তারিত বলে। কেমোট্যাক্সিসটা হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যেখানে কোনো জীব রাসায়নিক পদার্থের প্রতি নির্দেশিত প্রতিক্রিয়া দেখিয়ে চলাচল করে। এটি দুইভাবে হতে পারে। পজিটিভ কেমোট্যাক্সিস জীব রাসায়নিক উৎসের দিকে চলে যায়, আর নেগেটিভ কেমোট্যাক্সিস হলো জীব রাসায়নিক উৎসের থেকে দূরে সরে যায়। আর কেমোট্যাক্সিসটা এসেছে হলো ট্যাক্সিস থেকে। ট্যাক্সিস 4 ধরনের, এর মধ্যে কেমোট্যাক্সিস, ফোটোট্যাক্সিস, থার্মোট্যাক্সিস আর রিয়াট্যাক্সিস। আর মধ্যে প্রথমটা হলো কেমোট্যাক্সিস। আর 2 নম্বর ধাপ ক্রিপ্টোজয়েড। যকৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করে মাকু আকৃতির স্পোরোজয়েডগুলো। তো প্লাজমোডিয়াম স্পোরোজয়েড যকৃতের কোষ থেকে খাদ্য গ্রহণ করে মাকু আকৃতির স্পোরোজয়েডগুলো আকৃতিতে বড় এবং গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়ে যায়। আর 3 নম্বর ধাপ সাইজন্ট। প্রতিটি ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াসে বিশিষ্ট দশায় পরিণত হয়। এই দশাকে আমরা সাইজন্ট বলি। সাইজন্টের বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে সাইজন্ট বলা হয়। আর এ দশায় প্রায় 1000 থেকে 1200টি হয়ে থাকে। আর ক্রিপ্টোমেরোজয়েড সাইজন্টের ভেতরে থাকা প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কোষঝিল্লি ও কিছু পরিমাণ সাইটোপ্লাজম জমা হয়ে নতুন কোষ সৃষ্টি করে। সাইজেন্টের ভেতরে থাকা প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কোষঝিল্লি এবং কিছু পরিমাণ সাইটোপ্লাজম জমা হয়ে নতুন কোষ সৃষ্টি করে থাকে। পরজীবীর এ দশাকে ক্রিপ্টোমেরোজয়েড বলে। এ সময় এক একটি সাইজন্ট থেকে প্রায় 8000 থেকে 20000 মেরোজয়েড সৃষ্টি হয়। চক্রের শেষ পর্যায়ে এগুলো সাইজন্ট এবং যকৃত কোষের কোষঝিল্লি ভেঙে বের হয়ে যকৃতে সাইনোসয়েডে অবস্থান করে এবং সেখান থেকে পরবর্তী চক্র শুরু হয়। তো মানুষের যকৃতের প্যারেনকাইমা কোষে স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি পর্যন্ত পরজীবীর সাইজোগনি বা অযৌন জননকে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলা হয়। এটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পূর্ণ হতে একটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পূর্ণ হতে প্রায় 4 দিন সময় লাগে।
তো হেপাটিক সাইজোগনি দুটি পর্যায়ের মাধ্যমে সংগঠিত হয়। একটি হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটা বলা শেষ, আর একটি হলো এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। তো মানুষের যকৃতে প্যারেনকাইমা কোষে ক্রিপ্টোমেরোজয়েড বা মেটাক্রিপ্টোমেরোজয়েড থেকে ম্যাক্রো বা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি পর্যন্ত পরজীবীর সাইজোগনি বা অযৌন জননকে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি। এর চক্রের ধাপগুলো হলো চারটি। তো প্রথমটি সাইজন্ট। পূর্বের চক্রের উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন ক্রিপ্টোমেরোজয়েড আক্রমণের মাধ্যমে যে চক্রের সূচনা করে, পরিণত ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন যকৃত কোষে প্রবেশ করে নিউক্লিয়াস বরাবর মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট দশায় পরিণত হয়। মেটাক্রিপ্টোমেরোজয়েড। সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে যেসব নতুন কোষ সৃষ্টি করে তাদেরকে মেটাক্রিপ্টোমেরোজয়েড বলে। এদেরকে ফেনারোজয়েডও বলা হয়ে থাকে। মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো পরিণত হলে আক্রান্ত যকৃত কোষে বিদীর্ণ করে বেরিয়ে আসে এবং নতুন নতুন যকৃত কোষকে আক্রমণ করে এই চক্রের পুনরাবৃত্তি ঘটায়। এই অবস্থায় মানুষের যকৃতের প্রচুর মেরোজয়েড পাওয়া যায়। আর ম্যাক্রোক্রিপ্টোমেরোজয়েড আকারের ভিত্তিতে মেটাক্রিপ্টোমেরোজয়েডকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটি হলো অপেক্ষাকৃত ছোট আকৃতির মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, অপরটি হলো অপেক্ষাকৃত বড় আকৃতির ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড নতুন যকৃত কোষকে আক্রমণ করে এবং মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃত কোষকে আক্রমণের পরিবর্তে রক্তস্রোতে চলে আসে এবং লোহিত রক্তকণিকায় প্রবেশ করে পুনরায় হেপাটিক সাইজোগনি উৎপন্ন করে। তো এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্পোরোজয়েড আর যকৃত কোষের নিউক্লিয়াস, এই তিনটি বিষয় দেখতে পাচ্ছি। তো প্রথমে ক্রিপ্টোজয়েড ধাপে তো ক্রিপ্টোজয়েড দেখতে পাচ্ছি আর যকৃত কোষের নিউক্লিয়াসটা রয়েছে। তো ক্রিপ্টোজয়েডের পরের দশা সাইজন্ট, এখানে অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে আর বিকৃত যকৃত নিউক্লিয়াস এখানে মাকো আকৃতি ধারণ করেছে, যেটা আমরা পড়ে আসছি। তারপর ক্রিপ্টোমেরোজয়েড, তারপর স্ফীতকায় যকৃত কোষ আর তারপরে এটি ভেঙে যায়। তো ক্রিপ্টোমেরোজয়েড আর আক্রান্ত যকৃত কোষের ভাঙন, আবার সেগুলো আবার একইভাবে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, ক্রিপ্টোমেরোজয়েড নতুন যকৃত কোষ, তারপর সাইজন্ট বিকৃত নিউক্লিয়াস, তারপর মেটাক্রিপ্টোমেরোজয়েড আর তারপরে হলো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, তারপরে আকৃত যকৃত কোষের ভাঙন।